ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। এখন আমরা এক ভুতুড়ে কাণ্ড গল্পটি পড়ব। গল্পটি লিখেছেন শিবরাম চক্রবর্তী। গল্পটি পড়ার আগে আমরা একটু ছোট করে জেনে নেব। শিবরাম চক্রবর্তীর এক ভুতুড়ে কাণ্ড একটি হাস্যরসাত্মক ও রহস্যময় গল্প। গল্পের কথক একদিন রাঁচি থেকে সাইকেলে হুডরুর দিকে যাচ্ছিলেন। পথে নির্জন জঙ্গলের মধ্যে তার সাইকেলের টায়ার পাংচার হয়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে এলে তিনি বিপদে পড়েন। একটি লরি এলেও সেটি থামেনি। পরে একটি ছোট মোটরগাড়ি ধীরে ধীরে আসতে দেখে তিনি সেটিতে উঠে পড়েন। গাড়িতে উঠে তিনি বিস্ময় দেখেন সেখানে কোনো চালক নেই। শুধু তাই নয়, গাড়ির ইঞ্জিনও বন্ধ, তবু গাড়িটি নিজে নিজেই চলেছে। তিনি ভেবে নেন, এটি নিশ্চয়ই কোনো ভূতের গাড়ি। ভয় কাঁপলেও হাঁটার কষ্ট এড়াতে তিনি গাড়িতেই বসে থাকেন। কিছুক্ষণ পরে গাড়িটি একটি লেভেল ক্রসিংয়ের কাছে পৌঁছে যায়। ট্রেন আসতে দেখে তিনি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়েন। আশ্চর্যের বিষয়, তিনিও নামেন এবং গাড়িটিও ঠিক তখনই থেমে যায়। এরপর গাড়ির পেছনে থেকে এক ভদ্রলোক বেরিয়ে এসে বলেন যে গাড়ির ইঞ্জিন অনেক আগেই নষ্ট হয়ে গেছে। তাই তিনি একাই গাড়িটিকে পিছন থেকে ঠেলে নিয়ে আসছিলেন এবং সাহায্য চাইছিলেন। তখন কথক বুঝতে পারেন, যেটিকে তিনি ভূতের কাণ্ড বলে ভেবেছিলেন সেটি আসলে ছিল তার ভুল ধারণা। এই অপ্রত্যাশিত পরিণতির মধ্য দিয়ে গল্পটি হাস্যরসের সৃষ্টি করে এবং পাঠককে আনন্দ দেয়। এক ভুতুড়ে কাণ্ড গল্পে লেখক একটি সাধারণ ঘটনাকে রহস্য, কৌতুক ও কল্পনার মিশেলে উপস্থাপন করেছেন। নির্জন পথে বিপদে পড়ে কথক একটি চালকবিহীন গাড়ি দেখে সেটিকে ভূতের কাণ্ড বলে মনে করেন। কিন্তু শেষে জানা যায় গাড়িটি আসলে একজন ব্যক্তি পেছনে থেকে ঠেলে নিয়ে আসছিলেন। ফলে রহস্যের হাস্যকর সমাধান ঘটে। গল্পটির মূল বক্তব্য হল, অনেক সময় ভয়, অন্ধকার এবং অজানা পরিস্থিতির কারণে মানুষ বাস্তব ঘটনাকেও অলৌকিক বলে মনে করে। শেষে সত্য প্রকাশিত হলে বোঝা যায় ভূত নয়, বাস্তব কারণই ঘটনাটির ব্যাখ্যা। শিবরাম চক্রবর্তীর লেখার প্রধান বৈশিষ্ট্য তার সূক্ষ্ম রসবোধ। গল্পে কথকের আত্মবিদ্রূপ, অতিরঞ্জিত ভাবনা, বাঘের ভয়, ভূতের কল্পনা এবং শেষে অপ্রত্যাশিত সত্য সব মিলিয়ে পাঠককে হাসায়। লেখক ধাপে ধাপে উত্তেজনা তৈরি করেছেন। নির্জন রাস্তা, সন্ধ্যার অন্ধকার, কুয়াশা, চালকহীন গাড়ি এবং রেল লাইন, এসব ঘটনার মাধ্যমে পাঠকের মনে ভূতের ধারণা জাগিয়ে তোলা হয়। কিন্তু শেষ মুহূর্তে বাস্তব ঘটনা প্রকাশ করে লেখক চমক সৃষ্টি করেন। কথক ভীতু হলেও রসিক। তিনি নিজের দুর্বলতা ও ভয় নিয়েও হাস্যরস করেন। তার কল্পনাপ্রবণ স্বভাবের কারণেই সাধারণ ঘটনাও তার কাছে ভুতুড়ে বলে মনে হয়। গল্পের মূল ভাব, ভয় মানুষের বিচারবুদ্ধিকে বিভ্রান্ত করতে পারে। কুসংস্কারের চেয়ে বাস্তবতার ওপর বিশ্বাস রাখা উচিত। হাস্যরসের মাধ্যমে জীবনের অপ্রত্যাশিত ঘটনাগুলোকেও উপভোগ করা যায়। উপসংহারে বলা যেতে পারে, এক ভুতুড়ে কাণ্ড গল্পটি রহস্য, কৌতুক এবং বাস্তবতার এক চমৎকার সংমিশ্রণ। শিবরাম চক্রবর্তী দেখিয়েছেন, অনেক সময় মানুষের কল্পনা ও ভয়ই সাধারণ ঘটনাকে অলৌকিক বলে মনে করায়। গল্পের শেষের অপ্রত্যাশিত মোড় পাঠককে যেমন বিস্মিত করে, তেমনি আনন্দও দেয়। এখন আমরা গল্পটি পড়ব। গল্পটিতে কথক বলছেন, ভূত বলে কিছু আছে? যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি। তার দয়া এবং আমার ধন্যবাদ। কৃপা করে দর্শন দিলে আমি তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ। ভূতদের রূপগুণে আমার কোনো মোহ নেই। তাছাড়া আমার হার্ট খুব উইক। আর শুনেছি যে ওরা ভারী উইকেড। তবে ভূত কিনা ঠিক জানি না,
কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম রাঁচিতে, না পাগলা গারদে নয়, তার বাইরে সরকারি রাস্তায়। রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দরাজ পথ। কি করে দেখলাম বলি, একটা পরশমৈপদী সাইকেল হাতে পেয়ে হুডরুর দিকে পাড়ি জমিয়েছিলাম, কিন্তু মাইল 7 না যেতেই তার একটা টায়ার ফেঁসে গেল। যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধে হয় একটা কথা আছে না, আর যেখানে সন্ধে হয় সেইখানেই সাইকেলের টায়ার ফাঁসে। জনমানবহীন পথ, জায়গাটাও জংলি। আরও মাইল 5 যেতে পারলে গায়ের মতো একটা পাওয়া যেত, কিন্তু সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই হয়েছে। এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতেও পারব কিনা আমার সন্দেহ ছিল। হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয়ে। তখনও সন্ধে হয়নি। এই হব সামনে গেলে 5 মাইল, ফিরতে হলে 7, দুদিকেই সমান পাল্লা। কোন দিকে হাঁটন দেব হা করে ভাবছি। শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে? এই একই প্রশ্ন প্রায় আধ ঘণ্টা ধরে পুনঃ আমার মানসপটে উদিত হয়েছে। আর এর একমাত্র উত্তর আমি দিয়েছি, না বাবা, প্রাণ থাকতে নয়। অবশ্যই একরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কিনা সেটাও প্রশ্নের বিষয় ছিল। সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে। সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গেছল। কখন হালুম শুনব কে জানে। তবু চিরদিনই আমি আশাবাদী। সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই। অচিরেই ঘটল বলে 2-1 মিনিটের অপেক্ষা কেবল, এবং সেই অভাবনীয়ের সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব। এরকমটা ঘটেই থাকে, এতে বিস্ময়ের কিছু ছিল না। কত গল্পের বইয়ের এরূপ ঘটতে দেখা গেছে, আমার নিজেরই কত গল্পে এরকম দেখেছি, তার ইয়ত্তা নেই। আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলো ঘটবে না? কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে? তবে একজন গল্পলেখকই বা কোন দুঃখে যাবে শুনি? সেই অবশ্যম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরও আধ ঘণ্টা কাটালাম। অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল বটে। একখানা লরি, খুব জোরেও নয় আস্তেও নয়, আসতে দেখা গেল সেই পথে। রাঁচির দিকে যাচ্ছিল লরিটা। আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম। শীতের রাত, ফিকে চাঁদের আলো, তার ওপর কুয়াশার পর্দা পড়েছে। এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলে হয়। লরিটা এসে এলো একেবারে সামনাসামনি। মুহূর্তের জন্যই এলো, কিন্তু মুহূর্তের জন্য থামল না। যেমন এলো তেমনি চলে গেল নিজের আবেগে। রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে। অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা। আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছল। ছ্যা, শেষটা কি হাঁটাই আছে কপালে? এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা 7 মাইলের ধাক্কা। ভাবতেই আমার বুকটা দূর করতে থাকে। তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট। না, কোথাও যেতে হবে না, বাঘের পেটেও নয়। কিছু না কিছু একটা হতে বাধ্য, অনতিবিলম্বেই হচ্ছে। আর 1 মিনিটের অপেক্ষা কেবল। এর মধ্যে কুয়াশা আরও জমেছে, চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরও। আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি। এমন সময়ে দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল। বাঘ নাকি? না, বাঘ নয়। 2 চোখের অতখানি ফারাক থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না। আবার আমি বাহু বলে টর্চ ঘোরাতে লাগলাম। ছোট্ট একটা বেবি অস্টিন, তারই কটাক্ষ। আস্তে আস্তে আসছিল গাড়িটা, এত আস্তে যে মানুষ পা চালালে বোধ হয় ওর চেয়ে জোর চলতে পারে। আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল। আমি হাঁকলাম কিন্তু গাড়িটার থামবার কোনো লক্ষণ নেই। তেমনি মন্থর গতিতে গড়িয়ে চলতে লাগল গাড়িটা। আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম। না, আর দেরি করা চলে না, এক্ষুনি একটা কিছু করে ফেলা চাই।
এসপার ওসপার যা হোক, গাড়ি মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই, কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে। অগত্যা আগায়মান গাড়ির গায়ে গিয়ে পড়লাম। দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে। চলন্ত গাড়িতে ওঠা সহজ নয়, নিরাপদও না, কিন্তু কি করব, 1 মিনিটও সময় নষ্ট করার ছিল না। কায়দা করে উঠতে হলো কোনো গতিকে। কে জানে, এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। সাইকেলটা রাস্তার ধারে ধরাশায়ী হয়ে থাকল। থাক গে, কি করা যাবে? নিতান্তই যদি রাত্রে বাঘের পেটে না যাই। বাঘেরা কি সাইকেল খেতে ভালোবাসে? কাল সকালে উদ্ধার করা যাবে। সাইকেলের মালিককে আগামীকাল একসময়ে জানালেই হবে, বেশি বলতে হবে না, খবর দেওয়া মাত্র তিনি নিজেই এসে নিয়ে যাবেন। ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি। বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি, আমায় লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন। তাহলেই হবে। ডাক্তার যদুগোপালের বাড়ির। বলতে বলতে আমার গলার স্বর উবে গেল, বক্তব্যের বাকিটা উচ্চারিত হল না। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম, আমার 2 চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল। আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চারধারে চেপে বসেছে। হাত তুলে যে গলার কাছটা আলগা করব সে ক্ষমতা নেই। আঙুলগুলো অবধি অবশ। সেই শীতের রাত্রেও সারা গায়ে আমার ঘাম দিয়েছে। যেখানটায় ড্রাইভার থাকবার কথা সেখানে কেউ নেই, একদম ফাঁকা। আমি তাকিয়ে দেখলাম, জিভ আমার টাকরায় আটকে ছিল। কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে বাকশক্তি ফিরে পেলাম। ভূত, ভূত ছাড়া কিছু না, আপনা থেকেই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। আমার কথায় ভূত যে কর্ণপাত করল তা মনে হল না। ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনই চলতে লাগল, কিন্তু তাহলেও এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে ভাবিনি। ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছিল না, তবু গাড়ি চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিল। এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়ায় আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে সেই ভুতুড়ে গাড়িকেই আশ্রয় করে রইলাম। আলস্যের সঙ্গে আমি কোনোদিনই পারি না। চেষ্টা করলে হয়তো বা কায়ক্লেশে পারা যায়, কিন্তু পেরে লাভ তো ডিমের। চিরকালের মতো এবারও আমার আলস্যই জয়ী হল শেষটায়। ঘণ্টা 2 পরে গাড়িটা একটা লেভেল ক্রসিংয়ের মুখে পৌঁছেছে। ক্রসিংয়ের গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি তখন হুঁশ হলো আমার। হুঁশ হুঁশ করে তেড়ে আসছিল একটা আওয়াজ। রেলগাড়ির আগমনী কানে আসতেই আমি চমকে উঠলাম। আপ কিংবা ডাউন একটা গাড়ি এসে পড়ল বলে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে, কিন্তু আমার গাড়ির থামবার কোনো উৎসাহ নেই। বিনে ভাড়ায় গাড়ি চেপে চলেছি বলে কি অদৃশ্য ভূত আমায় টেনে নিজের দল ভারী করতে চায় নাকি? নিঃশব্দ রাত্রির শান্তিভঙ্গ করে গমগম করতে করতে ছুটে আসছিল ট্রেনটা। তার জ্বলন্ত চোখে মৃত্যুদূতের হাতছানি। আমার গাড়ির হাতলটা কোথায়? এক্ষুনি নেমে পড়া দরকার, আরেক মুহূর্ত দেরি হলেই হয়েছে। কোনো রকমে দরজা খুলে তো বেরিয়েছি। আমিও নেমেছি আর আমার গাড়িও থেমেছে। আর সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটাও গর্জন করতে করতে বেরিয়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য আমার সম্বিত ছিল না। হুশ হুশ করে ট্রেনটা চলে যাবার পর আমার হুশ হল। না, মারা যায়নি। হুঁশিয়ার হয়ে দেখলাম জলজ্যান্ত রয়েছি এখনও এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি। আমার পাশেই ছবির মতন দাঁড়িয়ে। আমার এবং মোটরটার টিকে থাকা একটা চূড়ান্ত রহস্য মনে হচ্ছে। এমন সময় চোখে চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পেছন থেকে। আমাকে একটু সাহায্য করবেন? এগিয়ে এসে বললেন ভদ্রলোক, দয়া করে যদি আমার গাড়িটা একটু ঠেলে দেন মশাই। 8 মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে, সেখান থেকে একলাই এটাকে ঠেলতে ঠেলতে আসছি। সারা পথে একজনকেও পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায়। যদি একটু আমার সঙ্গে হাত লাগান। লাইনটা পেরিয়েই আমার বাড়ি, একটু গেলেই ওই যে দেখা যাচ্ছে আর 1 মিনিটের রাস্তা।